আমাদের সংবিধানে যদি এমন কোনো ধারার কথা বলতে হয় যেটা সবথেকে বেশিবার ব্যাখ্যা করা হয়েছে, সেটা হচ্ছে আর্টিকেল 21। সময়ের সাথে সাথে আমাদের যেমন ভাবনা চিন্তা পরিবর্তন হয়েছে, সেরকমই জীবনের সংজ্ঞাটাও সময়ের সাথে সাথে পাল্টেছে। আজকে ক্লাসে আমরা দেখব কিভাবে বিভিন্ন কেসের মধ্য দিয়ে লাইফ আর পার্সোনাল লিবার্টির ধারণাটা ইভলভ করেছে। আমরা দেখে নিই যে আর্টিকেল 21 কি বলছে। আর্টিকেল 21 বলছে, নো পার্সন শ্যাল বি ডিপ্রাইভড অফ হিজ লাইফ অর পার্সোনাল লিবার্টি এক্সেপ্ট অ্যাকর্ডিং টু প্রসিডিওর এস্টাবলিশ বাই ল। প্রথম কি, নো পার্সন, অর্থাৎ আর্টিকেল 21 যেমন নাগরিকদের জন্য প্রযোজ্য, সেরকম অন্যান্য মানুষদের ক্ষেত্রেও, নাগরিক নয় এরকম মানুষদের ক্ষেত্রেও প্রযোজ্য। তাছাড়া আর্টিকেল 21 এর তিনটে মূল শব্দ, একটা হচ্ছে লাইফ, পার্সোনাল লিবার্টি আর প্রসিডিওর এস্টাবলিশ বাই ল। প্রথমে আমরা দেখে নিই প্রসিডিওর এস্টাবলিশ বাই ল বলতে কি বোঝাচ্ছে। প্রসিডিওর এস্টাবলিশ বাই ল এর কথা বললে সঙ্গে সঙ্গে আরেকটা শব্দ চলে আসে, সেটা হচ্ছে ডিউ প্রসেস অফ ল, যার বাংলা হচ্ছে আইন নির্দিষ্ট পদ্ধতি। আর প্রসিডিওর এস্টাবলিশ বাই ল এর বাংলা হচ্ছে আইনের যথাবিহিত পদ্ধতি। এই ডিউ প্রসেস অফ ল এটা মার্কিন সুপ্রিম কোর্টে বা মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যবহৃত হয়। ডিউ প্রসেস অফ ল এর ক্ষেত্রে কি করা হয় না, দেখা হয় যে কোনো একটা আইন শুধুমাত্র যথাযথ নিয়ম মেনে পাশ হয়েছে সেটাই দেখা হয় না, তার সাথে এটাও দেখা হয় আইনটি স্বাভাবিক ন্যায়নীতিবোধের বিরোধী কিনা, অর্থাৎ আইনটি ন্যাচারাল জাস্টিসের বিরোধী কিনা। সুপ্রিম কোর্ট শুধুমাত্র আরবিটারি এক্সিকিউটিভ অ্যাকশন থেকে মুক্তি দেয় না, আরবিটারি লেজিসলেটিভ অ্যাকশন থেকেও প্রোটেকশন দেয়। কিন্তু প্রসিডিওর এস্টাবলিশ বাই ল এর ক্ষেত্রে কি হয় না, প্রসিডিওর এস্টাবলিশ বাই ল এর ক্ষেত্রে দেখা হয় যে আইনটা যথাযথ নিয়ম মেনে পাশ হয়েছে কিনা। অর্থাৎ যদি দেখা হয় যে কোনো একটা আইন ঠিকঠাক ভাবে আইন বিভাগ তার প্রত্যেকটা স্টেপ মেনে আইনটা পাশ করে দিয়েছে, তাহলে কিন্তু সুপ্রিম কোর্টের কাছে আর এই ক্ষমতা থাকে না যে আইনটাকে বাতিল করবে বা আইনটাকে ইনভ্যালিড বলে ঘোষণা করবে। অর্থাৎ প্রসিডিওর এস্টাবলিশ বাই ল এর ক্ষেত্রে সুপ্রিম কোর্ট বা বিচার বিভাগ শুধুমাত্র আরবিটারি এক্সিকিউটিভ অ্যাকশন থেকে মুক্তি দিতে পারে, আরবিটারি লেজিসলেটিভ অ্যাকশন থেকে মুক্তি দিতে পারে না। তো ভারতবর্ষের ক্ষেত্রে এই পরিস্থিতিটা কিন্তু 1978 সাল পর্যন্ত ছিল। 1978 সালের পর কিন্তু এই প্রসিডিওর এস্টাবলিশ বাই ল আর ডিউ প্রসেস অফ ল, যখন মেনকা গান্ধী কেস আসে, তখন কিন্তু এই দুটোর মধ্যে বিভেদটা উঠে যায় এবং ভারতবর্ষের ক্ষেত্রেও ডিউ প্রসেস অফ ল এর ব্যবহার হতে শুরু করে, অর্থাৎ আর্টিকেল 21 এর স্কোপটা অনেক বেশি বেড়ে যায়। এরপরে আমরা দেখব আর্টিকেল 21 এর লাইফ বলতে কি বোঝানো হচ্ছে। এই লাইফ শব্দটার ব্যাখ্যা সুপ্রিম কোর্ট বহুবার দিয়েছে এবং এই লাইফ শব্দটার মধ্যে 14 থেকে 15টার মতো হিউম্যান রাইটস ইনক্লুড, যেমন হেলথ, এডুকেশন, এনভায়রনমেন্ট, লাইভলিহুড ইত্যাদি। এবং এই লাইফ বলতে শুধুমাত্র আমি বেঁচে আছি, শ্বাস প্রশ্বাস নিচ্ছি, হেঁটে চলে বেড়াচ্ছি তা কিন্তু নয়। লাইফ শব্দটার বিস্তৃতি অনেক বড় এবং এই শব্দটা সব থেকে ভালোভাবে ব্যাখ্যা দিয়েছিলেন জাস্টিস PN ভগবতী 1981 সালের একটি কেসে। উনি বলছেন, লাইফ ইজ লিভিং উইথ চয়েস অ্যান্ড ডিগনিটি, অর্থাৎ আমি কিভাবে বাঁচতে চাইছি, আমি কি করতে চাইছি, কি করতে চাইছি না, এই সবকিছুই খুব বেশি ইম্পর্টেন্ট। এখানে একটা প্রশ্ন বারবার চলে আসে যে আর্টিকেল 21 যেমন আমাদেরকে রাইট টু লাইফ দিচ্ছে, সেরকম কি আর রাইট টু ডাইও দেয়? অর্থাৎ আমাদের তো যে কাজটা করার অধিকার থাকে সেরকমই সে কাজটা না করারও অধিকার থাকে। এইটা ভালোভাবে বুঝতে গেলে আমাদেরকে একটা কেসের কথা উল্লেখ করতে হয়, সেটা হচ্ছে অরুণা সেনবার্গ ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া 2011 সালের কেস। এই ঘটনাটা, এই যে অরুণা সেনবার্গের যে ঘটনাটা, এটা একটু পুরনো ঘটনা, 1970-এর ঘটনা। অরুণা সেনবার্গ বম্বের কিং এডওয়ার্ড মেমোরিয়াল হসপিটালের একজন নার্স ছিলেন এবং 1973 সালে সেই হসপিটালেরই একজন কর্মী তাকে সেক্সুয়ালি অ্যাসল্ট করে এবং গলায় চেন জড়িয়ে তাকে মেরে ফেলার চেষ্টা করে। কিন্তু পরের দিন অরুণা সেনবার্গকে জীবিত অবস্থায় পাওয়া যায়, কিন্তু তিনি পার্মানেন্টলি কোমায় চলে যান। সেই হসপিটালের যারা কর্মী তারা সকলে মিলে ঠিক করেন যে তার প্রতি যে একটা অমানবিক নৃশংস ঘটনা ঘটেছে, সেই জন্য তার সমস্ত চিকিৎসায় সেই হসপিটালেরই তাকে করা হবে। তো 1973 সাল থেকে অরুণা সেনবার্গ মারা যান 2015 সালে। এই দীর্ঘ 42 বছর উনি কিং এডওয়ার্ড মেমোরিয়াল হসপিটালেই ছিলেন এবং সেখানেই তার চিকিৎসা হয়। 2011 সালে দীর্ঘ 37 বছর পর পিঙ্কি ভিরানি নামে একজন জার্নালিস্ট এবং সোশ্যাল অ্যাক্টিভিস্ট অরুণা সেনবার্গের জন্য ইউথেনেসিয়ার আবেদন জানান। ইউথেনেসিয়া কি? ইউথেনেসিয়া একটি গ্রিক শব্দ যার অর্থ হচ্ছে গুড ডেথ, অর্থাৎ যে মানুষটার বেঁচে থাকাটা কষ্টকর, তাকে এই কষ্টকর বেঁচে থাকা থেকে মুক্তি দেওয়ার কথা বলে ইউথেনেসিয়া। এবং এটা পৃথিবীর বিভিন্ন দেশে প্র্যাকটিস করা হয়।
যদিও ভারতবর্ষে এটা রিলেটেড কোনো যথাযথ আইন নেই। এই সময় সুপ্রিম কোর্টের কাছে অনেকগুলো প্রশ্ন তুলে দেয় আছে, ভারতবর্ষে ইউথেনেসিয়ার ব্যবহার কি হবে। তখন সুপ্রিম কোর্ট একটা বিষয় পরিষ্কার করে দেয় যে ভারতবর্ষে এক্সট্রিম প্রেগন্যান্ট কন্ডিশনে প্যাসিভ ইউথেনেসিয়া অ্যালাউড। প্যাসিভ ইউথেনেসিয়া কি না, যখন কোনো একজন ব্যক্তির দুরারোগ্য ব্যাধি হচ্ছে বা এরকম অবস্থায় চলে যাচ্ছে, তাকে বাইরে থেকে যে সমস্ত লাইফ সাপোর্ট দেওয়া হয়, আধুনিক বিজ্ঞানে যে সমস্ত লাইফ সাপোর্ট দেওয়া হয়, সেই লাইফ সাপোর্ট গুলো দেওয়া বন্ধ করে দেওয়া হবে, ফলে তার স্বাভাবিক মৃত্যু হবে। কিন্তু কিছু প্রশ্ন আবার অমীমাংসিত থেকে যায়। এই অরুণা সেনবার্গের মতো মানুষরা, যাদের নিজেদের পছন্দটা জানাবার মতো অবস্থায় নেই, যারা কি চাইছেন সেটা জানানোর মতো অবস্থায় নেই, তাদের কি হবে। তো এরপর 2018 সালে এই ইউথেনেশিয়া নিয়ে আরেকটু অগ্রগতি হয়। 2018 সালে সুপ্রিম কোর্ট রাইট টু ডাই উইথ ডিগনিটি শিখে একটা ফান্ডামেন্টাল রাইটস হিসেবে স্বীকৃতি দেয় এবং সুপ্রিম কোর্ট লিভিং উইল তৈরি করার কথা বলে। একজন ব্যক্তি যিনি হয়তো কোনো একটা ক্রিটিক্যাল সার্জারির দিকে যাচ্ছেন, অথবা তিনি জানেন যে তার কোনো জটিল অসুখ আছে, তিনি যে কোনো সময় একটা খারাপ অবস্থায় চলে যেতে পারে, সেই ব্যক্তি লিভিং উইল তৈরি করে কোনো একজন ব্যক্তিকে অথরাইজ করে যেতে পারে, যিনি প্রয়োজনে তার হয়ে সিদ্ধান্ত নিতে পারে। এবং এই লিভিং উইল তৈরির বিষয়টাকে আরেকটু সহজ করা হয় 2023 সালে, যে যারা লিভিং উইল তৈরি করতে চাইছেন তাদেরকে যেন খুব বেশি পেপার ওয়ার্কস করতে না হয়। এরপর আমরা আরো একটা বিষয় দেখে নিতে পারি, যেটা হচ্ছে রাইট টু সেক্সুয়াল ওরিয়েন্টেশন। আমাদের সংবিধানের আইপিসি সেকশন 377 এমন একটা অংশ যেটা ব্রিটিশ আমলে তৈরি হয়েছিল, মোটামুটি ওই 1860 এরকম সময় ব্রিটিশরা তৈরি করেছিল। এখানে বলা হচ্ছে কনসেনসুয়াল সেক্সুয়াল ইন্টারকোর্স বিটুইন সেম সেক্স পিপল অ্যাজ অ্যান আনন্যাচারাল, অর্থাৎ যে কোনো রকম সমলিঙ্গের সম্পর্ক, যেমন হোমোসেক্সুয়ালিটি, লেসবিয়ান, গে, এই সব কিছুকে আনন্যাচারাল বলা হয় এবং এটাকে ক্রিমিনালাইজ করা হয়। এবং বলা হয় এরকম যদি কোনো বিষয়ের কথা জানা যায়, তাদের 10 বছর পর্যন্ত জেল হতে পারে শাস্তি হিসাবে। তো 19th সেঞ্চুরিতে এই বিষয়টা নিয়ে কেউ খুব একটা মাথা ঘামায়নি, কিন্তু আমরা প্রথমেই বলেছি যে লাইফ শব্দটার ব্যাখ্যা সময়ের সাথে সাথে বদলেছে এবং আমাদের আর্টিকেল 21 বলছে লিভিং উইথ চয়েস অ্যান্ড ডিগনিটি। এখন কারোর সেক্সুয়াল ওরিয়েন্টেশন কি হবে সেটা তার চয়েস, এবং এই সেক্সুয়াল ওরিয়েন্টেশনটা ন্যাচারালি আসে, সেই কারণে আমরা কারোর সেক্সুয়াল ওরিয়েন্টেশনকে আনন্যাচারাল বলতে পারি না। তো 1990-এর দশকে এটা নিয়ে আন্দোলন শুরু হয় এবং প্রাথমিকভাবে দাবি জানানো হয় যে এই যে ক্রিমিনালাইজেশনটাকে অন্তত সরিয়ে দেওয়া হোক, এটাকে ডিক্রিমিনালাইজ করা হোক। তারপরে 2001 সালে ন্যাস ফাউন্ডেশন দিল্লি হাইকোর্টের কাছে একটা পিটিশন জমা দেয়, যেখানে বলা হয় যে সেকশন 377 হচ্ছে আনকনস্টিটিউশনাল, কারণ এটা আর্টিকেল 21 কে ভায়োলেট করে। আর্টিকেল 21 যে লিভিং উইথ চয়েস অ্যান্ড ডিগনিটির কথা বলে, সেটাকে ভায়োলেট করে। 2003 সালে দিল্লি হাইকোর্ট এর কেসটাকে ডিসমিস করে দেয়, কিন্তু আবার 2009 সালে দিল্লি হাইকোর্ট এটাকে ডিক্রিমিনালাইজ করে এবং বলে যে সেকশন 377 শুধুমাত্র আর্টিকেল 21 কে যে ভায়োলেট করে তাই নয়, তার সাথে সাথে আর্টিকেল 14 এবং আর্টিকেল 15 কেও ভায়োলেট করে। কিন্তু এই কেসটা সুপ্রিম কোর্টের কাছে যায় এবং সুপ্রিম কোর্ট 2012 সালে দিল্লি হাইকোর্টের এই রায়টাকে ওভাররুল করে, অর্থাৎ এটাকে পুনরায় ক্রিমিনালাইজ করা হয়। এরপর 2018 সালে নবজিৎ সিং এর কেস আসে, যখন সুপ্রিম কোর্ট আলটিমেটলি মেনে নেয় যে রাইট টু সেক্সুয়াল ওরিয়েন্টেশন আর্টিকেল 21 এর অন্তর্ভুক্ত, ভলেন্টারি সেক্সুয়াল অ্যাক্টিভিটিকে ডিক্রিমিনালাইজ করা হয়। এরকম আরো অনেক কেস আছে, যেমন এনভায়রনমেন্ট রিলেটেড, হেলথ রিলেটেড, যেগুলো বারবার লাইফ শব্দটার ব্যাখ্যা দিয়েছে। আমরা প্রথমেই বলেছিলাম আর্টিকেল 21 মূলত তিনটে শব্দ নিয়ে ডিল করে, একটা হচ্ছে প্রসিডিউর এস্টাবলিশ বাই ল, লাইফ আর পার্সোনাল লিবার্টি। প্রথম দুটো শব্দ আমরা দেখে নিয়েছি, এবার আমরা দেখে নেব পার্সোনাল লিবার্টি। পার্সোনাল লিবার্টির সাথে রিলেটেড দুটি প্রধান কেস হচ্ছে 1950 সালের একে গোপালন ভার্সেস স্টেট অফ মাদ্রাস আর 1978 সালে মেনকা গান্ধী ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া। গোপালন কেসে যেটা হয়েছিল, প্রিভেন্টিভ ডিটেনশন অ্যাক্টে একে গোপালনকে গভর্নমেন্ট ডিটেন করে নেয় এবং সেই সময় সুপ্রিম কোর্ট বলে যে মানুষের পার্সোনাল লিবার্টি দুটো ভাবে নষ্ট হতে পারে। একটা হচ্ছে যদি তার সাথে জোর জবরদস্তি করা হয়, দ্বিতীয়ত তার যদি গতিবিধি রোধ করা হয়। অর্থাৎ সেই সময় সুপ্রিম কোর্ট পার্সোনাল লিবার্টির ব্যাখ্যাটা অনেক ন্যারো ছিল। পরবর্তীকালে 1978 সালে মেনকা গান্ধীর পাসপোর্টটাকে কোনো রকম কারণ না দেখিয়ে গভর্নমেন্ট সিজ করে দেয়। মেনকা গান্ধী সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানায় যে তার পার্সোনাল লিবার্টিকে নষ্ট করা হচ্ছে। এই সময় সুপ্রিম কোর্ট তার আগের রায়টাকে ওভাররুল করে নতুন করে পার্সোনাল লিবার্টির ব্যাখ্যা দেয় এবং এই ব্যাখ্যাটা অনেক ওয়াইডার ছিল।
সুপ্রিম কোর্ট বলে যে স্টেটকে যদি এরকম কোনো আইন পাশ করতে হয় যেটা পার্সোনাল লিবার্টিকে ভায়োলেট করে, সেই আইনটাকে অবশ্যই হতে হবে জাস্ট, ফেয়ার এবং রিজনেবল। অর্থাৎ প্রথমে আমাদের যে প্রসিডিওর এস্টাবলিশ বাই ল আর ডিউ প্রসেস অফ ল এর মধ্যে যে পার্থক্যটা ছিল, এই রায়ের মধ্যে এই দুটোর পার্থক্যটা মুছে যায়। আজকের ক্লাসে আমরা দেখে নিলাম আর্টিকেল 21 আমাদেরকে কি কি অধিকার দেয় এবং আর্টিকেল 21 এর সাথে রিলেটেড ইম্পর্টেন্ট কেসগুলো। I hope you found this video informative. Thank you for watching.